আলাইকুম সুধী দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সাহেব হলেন একজন ইউএন ফর্মার কর্মকর্তা, যিনি ইউএনএতে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন পজিশনে এবং বিভিন্ন ক্যাপাসিটিতে তিনি সার্ভিস দিয়েছেন সুনামের সঙ্গে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে। তার আগে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি করেন, প্লেস স্কুল থেকে তিনি ডিপ্লোমেসি এবং লতে এমএ করেন এবং তারও আগে তিনি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে এমএ করে 1979-এ বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করেন। কিন্তু কথা হলো যে এখন আমরা তাকে নিয়ে কেন আলোচনা করছি, তিনি কি ম্যাজিক দেখাচ্ছেন বা তিনি কি ম্যাজিক দেখিয়েছেন বা কেন তিনি আলোচনায় উঠে এসেছেন। মূল কারণ হলো যে আরাকানের সাথে আমাদের মানবিক করিডোর, এই মানবিক করিডোর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে তিনি বিভিন্ন প্রসঙ্গে একেবারে বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমের সঙ্গে জড়িয়ে গেছে। তা আমরা যদি প্রথমে দেখি যে ভারতের সঙ্গে আমাদের যে 5ই আগস্টের পরে এই পট পরিবর্তন করার সম্পর্ক একদম খারাপ হতে থাকে। যেমন ভারত প্রথমে ভিসা বন্ধ করে দেয়, তারপর বাংলাদেশ এই যে তুলা আমদানি করে দেয়, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয়, নানা রকম প্রসঙ্গ উঠতেই থাকে একটার পর একটা। তাতে হয়েছে কি দুই দেশের সম্পর্কটা একদম আসলে খারাপ হয়ে যায় এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি অনেকবার নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক মিটিং করার চেষ্টা করলেও আসলে এটা হয়ে ওঠেনি। কিন্তু এই যে আমাদের মিস্টার খলিলুর রহমান, যিনি প্রথমে এই অসম্ভব ক্যারিসম্যাটিক ম্যাজিক্যাল ব্যাপারটা করিয়ে দিয়েছেন, এটা হলো তার প্রথম সাফল্য। তিনি বিসমেটেকে মিটিংয়ের সময় এই অঘটনটা ঘটিয়ে দেন। যদিও সব সময় সবাই বলছিল যে এই মিটিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং যেদিনকে মিটিংটা হয় সেদিনের ভারতের এজেন্ডা তো এই ধরনের কোনো ব্যাপারটা ছিল না। কিন্তু দেখা গেল কিন্তু আমাদের খলিলুর রহমান সাহেব তিনি অত্যন্ত কনফিডেন্সে ছিলেন এবং তিনি বলেছেন যে মিটিং হবে এবং শেষ পর্যন্ত মিটিং কিন্তু হয়েছে। ফলাফল যাই হোক, রেজাল্ট যাই হোক, বাট মিস্টার নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা মিটিং হয়েছে এবং এটা ছিল তার এই প্রথম সাফল্য। ঠিক আছে, এটা ছিল তার প্রথম সাফল্য। তার দ্বিতীয় সাফল্যর কথা আমরা বলবো না। এরপরে তিনি যেটা করেছিলেন যে সেখানেই বার্মার সাথে একটা বৈঠক করে সাইড লাইনে বাংলাদেশের 80,000 রোহিঙ্গা ফেরানোর ব্যাপারে বার্মার থেকে একটা মানে একটা অঙ্গীকার তিনি আদায় করতে পেরেছিলেন। সেটা কখন কি অবস্থায় ঘটবে বা কিভাবে এরা ফেরত যাবে বা কখন ফেরত যাবে, কোথায় ফেরত যাবে, সেসব কিছু ডিটেলস না হলেও এটাও কিন্তু একটা ছোটোখাটো সাফল্য ছিল। এটা একদম কম কথা নয় যে বাংলাদেশের উপরে যেখানে 11 লাখ 12 লাখ রোহিঙ্গা চেপে বসেছে সেখানে 80,000 রোহিঙ্গা ফেরত যাওয়াটা এটা আসলে একটা গুড সিগনিফিক্যান্ট ডিপ্লোম্যাটিক্যাল সাকসেস আপনি বলতে পারেন। এটা ছিল আসলে তার দ্বিতীয় একটা ছোটোখাটো ব্যাপার। কিন্তু আমরা যদি এই তার তৃতীয় যেটা আমি সাফল্য বলবো না, বাট তৃতীয় যে ওয়ার্ক যেটা তিনি হাতে নিয়েছিলেন সেটা হলো যে তিনি এই যে বাংলাদেশের উপরে, বাংলাদেশের গার্মেন্টসের উপরে ট্রাম্প সাহেব 34% শুল্ক বসিয়ে দেন, তো এটার জন্য তিনি ওয়াশিংটন গমন করেন এবং সেখানে বসে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের এই শুল্ক ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার সঙ্গে ব্যাপক আলোচনা করেন এবং সেখানে এই শুল্ক থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম ব্যালেন্স অফ ট্রেড, যেমন বাংলাদেশ $8 বিলিয়ন এক্সপোর্ট করে বা তার কিছু বেশি, কিন্তু ইউএসএ আমাদের দেশে $2 বিলিয়ন এক্সপোর্ট করে। এই যে ভারসাম্য আমেরিকার ব্যাপারটা হলো যে এই শুল্ক থেকে মুক্তি পেতে হলে তাদেরকে এই ব্যালেন্স অফ ট্রেড কমাতে হবে এবং তারা যেমন বলে তুলা আমদানি করো, বাংলাদেশ বলে আমরা সয়াবিন আমদানি করতে পারি। এইসব ক্ষেত্রে নানা বিষয় আলোচনা হয় এবং তিনি যুক্তিতর্ক দিয়ে তুলে ধরেন এবং তারপরে তাকে একটি সেকেন্ড রুমে নিয়ে যাওয়া হয় যেখানে স্টারলিংকে পৃথিবীর অন্যতম ধনী ইলন মাস্ক ছিলেন এবং তিনি স্টারলিংকের ব্যাপারেও সেখানে কিছু শর্ত দেন এবং পরামর্শ দেন যে এভাবে এই শুল্ক একদম প্রত্যাহারিত সম্ভাবনা নেই, বা শুল্কটা যেমন আগে 17% ছিল এটা কমিয়ে যেতে পারে। এর পরে মানে ফোর্থ এবং ফিফথ যে বিষয়টি সেটা হলো রোহিঙ্গা ইস্যু এবং আরাকান মানবিক করিডোর। তিনি আসলে নিয়োজিতই হয়েছিলেন, অ্যাপয়েন্টেডই হয়েছিলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে। যেহেতু তিনি সবসময় ইউএনএতে কাজ করেছেন, তার অনেক ভালো ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে,
তো সেই সেন্সে তাকে এই দায়িত্বটা আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এটা দেন, এবং তিনি এটা নিয়ে কিছু কাজকর্ম করছিলেন। এর মধ্যে তিনি যখন এই যে ভারতের মোদী সাহেবের সঙ্গে মিটিং করিয়ে দিলেন, তারপরে তার আর একটা যে শুল্ক বিষয়ে আলোচনা করলেন, তো তখন তাকে এই জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেওয়া হয়, এবং যেটা ভারতের মিস্টার অজিত দোভালের সমকক্ষ একটা পোস্ট। অনেকে আবার মনে করেন যে এই যে বাংলাদেশ আর্মির উপরে এই পাওয়ার ব্যালেন্স করার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পজিশনটা ক্রিয়েট করা হয়েছে। তা আমরা সেদিকে না যাই, আমরা সেদিকে দেখি যে এই যে রোহিঙ্গা ইস্যু এবং মানবিক করিডোর, এইটার উপর তিনি কীভাবে কী করেছেন। তিনি প্রথমে আসলে এই যে হাওয়াইতে তিনি যে বা ইন্দো প্যাসিফিক কমান্ড যেটা, তিনি সেখানে যান এবং সেখানে একটা মিটিং করলে আসলে আমেরিকা তাকে কিছু প্ল্যানিং এবং টার্মস অ্যান্ড কন্ডিশন ফিট করে দেয়, যে তারা যেন বাংলাদেশ যেন আমেরিকার হয়ে এই কাজগুলি করে, মানবিক করিডোর দিবে, এবং সেই করিডোর দিয়ে তারা আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দিলে, এবং সেখানে তাদের আমেরিকার স্বার্থ হলো যে তারা তাদের চায়নাকে টাইট দেওয়া। যেহেতু আরাকান ভূখণ্ড ইউজ করে চায়না ব্যাপক কানেক্টিভিটি গড়ে তুলেছে এই বঙ্গোপসাগর থেকে আরাকানের মধ্যে দিয়ে, তো সেক্ষেত্রে চায়নার পাওয়ারটাকে খর্ব করা। তো বাংলাদেশ এই আরাকান ইস্যুতে মানে যে মানবিক করিডোর দেবে সেটা নীতিগতভাবে তারা রাজি হয়েছে। তো সেটা কীভাবে দিবে সেটার জন্যে তাদের মূল উদ্দেশ্য ছিল যে তাদের রোহিঙ্গা পুনর্বাসন বা ফেরত পাঠানো। এটা ছিল খলিলুর রহমান সাহেবের সমস্ত কাজের মধ্যে, এটাই ছিল তার মনের মধ্যে, যে তিনি এটা করে রোহিঙ্গাকে ফেরত পাঠাবেন। যেমন তিনি সেটা কী করেন, যেমন ধরেন আরাকান এবং আরসা একেবারে সাপে নেউলের সম্পর্ক। এটা আসলে চিন্তাই করা যায় না যে আরাকান এবং আরসা যদিও তারা একসময় কিছু কাজ করেছিল, কিন্তু এখন তাদের সাথে সাপে নেউলের সম্পর্ক, একে অপরকে বিশ্বাস করে না। এই যে মুসলিম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে একটা অবিশ্বাসের দ্বারা বহুদিন ধরেই সেখানে এটা আঞ্চলিকভাবে চলে এসেছিল। কিন্তু এই খলিলুর রহমান সাহেবই কিন্তু আরসা এবং আরাকান আর্মির মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে দিয়েছেন, যে তারা যুগপথভাবে এই কাজটা করবে। এবং বাংলাদেশ প্রায় শোনা যায় যে বাংলাদেশ আর্মির 3টা ডিভিশন এই যে মানবিক করিডোর দেওয়া হবে সেখানে তারা এই যে কর্মরত থাকবে, এবং তারা শুধু লজিস্টিক সাপোর্টটা দিবে, তারা কোনো অবস্থাতেই কোনো যুদ্ধবিগ্রহের মধ্যে জড়িয়ে পড়বে না। এটা হলো বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে। এবং কিন্তু এখানে সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে আরাকান আর্মি, শুধু এই আরাকান ল্যান্ডের মধ্যে চায়নার ব্যাপক প্রভাব রয়েছে। তারা তাদের মেন ল্যান্ডের সঙ্গে এই বঙ্গোপসাগরের ব্যাপক কানেক্টিভিটি করে তুলেছে, সেখানে তাদের ব্যাপক ইনভেস্টমেন্ট আছে। এখন বাংলাদেশ যদি এই ইউএসের হয়ে আরাকান আর্মিদেরকে হেল্প করে এই দেশটাকে স্বাধীন করে ফেলে, এবং তাহলে কি চায়না সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বাংলাদেশ পলিটিক্যালি এবং জিওগ্রাফিক্যালি চায়নার প্রসারণে পড়তে পারে। তাছাড়া সেখানে ইন্ডিয়ারও ব্যাপক ইনভেস্টমেন্ট রয়েছে তাদের পোর্টে। তো যেখানে যদি ইন্ডিয়ার ব্যাপক ইনভেস্টমেন্ট থাকে তাহলে তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না, তাদেরও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যদিও আমেরিকার সাথে তাদের ভালো সম্পর্ক, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যদি আরাকান আর্মির সাথে সহযোগিতা করে এই যে এখনো আরও আরাকান ল্যান্ডের 3টা শহর মিয়ানমার সেনাবাহিনীর দখলে রয়েছে, এগুলো মুক্ত করে যদি সেখানে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করে, সেক্ষেত্রে ভারতও সন্তুষ্ট হতে পারে এবং চীন তো হবেই। এবং এমন হতে পারে যে তারা ধরে নিতে পারে যে বাংলাদেশ ইউএস আর্মির হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে। কিন্তু এই যে বাংলাদেশ কোনো অবস্থাতেই প্রক্সি যুদ্ধ জড়ানোটা ঠিক হবে না, কারণ আসলে আমরা প্রক্সি যুদ্ধে জড়ানোর মতো ক্ষমতা রাখি না, আমরা এটা বিয়ার করার মতো আমাদের অর্থনৈতিক এবং ভৌগোলিক কোনো সামর্থ্য নেই। যদিও এটা বাংলাদেশ সেটা করতে চেয়েছিল বা করার মতো অবস্থায় দাঁড়িয়েছিল, সেটার একমাত্র কারণ হলো রোহিঙ্গা। অর্থাৎ এই যে 12 লাখ রোহিঙ্গাকে তারা যদি আস্তে আস্তে পুশব্যাক করতে পারে এবং ফিরিয়ে দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের এর চেয়ে একটা মানে দায় এবং অ্যাচিভমেন্ট, দায় থেকে মুক্তি এবং অ্যাচিভমেন্ট হতেই পারে না। এই সেন্সে হয়তো খলিলুর রহমান সাহেব কাজ করেছিলেন। কিন্তু বাংলাদেশের
খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ কোনো অবস্থায় যেন আমেরিকার হয়ে কোনো প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়তে না পারে। তাই এটা ছিল আসলে আজকের আলোচনার বিষয়। এবং এই যে বাংলাদেশের খলিলুর রহমান সাহেবের দ্বিতীয় সাফল্যের যে এটা নেগেটিভ বা পজিটিভ দেশের জন্য কোনটা যাবে সেটা ছিল আসলে আরাকান মানবিক করিডোর এবং এই যে আমেরিকার সাথে একটা সম্পর্ক এবং আরসা এবং আরাকান আর্মির সঙ্গে মিলিয়ে দেওয়া, এবং তার মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়া। এগুলো ছিল তার কাজের মধ্যে একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এবং সেটা তিনি করতে পেরেছিলেন। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের অভ্যন্তর থেকে ব্যাপক সমালোচিত হচ্ছে, এবং তিনি এই আবার ক্লিয়ার করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অ্যাজ ওয়েল অ্যাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যে এখন পর্যন্ত কোথাও কোনো চুক্তি করা হয়নি। আসার কথা যে এখন পর্যন্ত কোনো চুক্তি করা হয়নি, যদিও বিভিন্ন লোকে বলছেন যে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যেভাবে কথা বলা হচ্ছে তাদের সেক্ষেত্রে মানুষ এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে আসলে বাংলাদেশ কী করতে যাচ্ছে এবং সেটা বাংলাদেশের জন্য কী বয়ে আনতে পারে। এবং এই যে যারা বিশ্ব মোড়ল, এই যে সুপার পাওয়ারগুলো এখানে প্রভাব জিওগ্রাফিক্যাল কন্ডিশনের জন্য প্রভাব বিস্তার করতে পারছে, সেটা বাংলাদেশের ভাগ্যে কি হতে পারে ইন ফিউচার, ভালো হতে পারে না খারাপ হতে পারে, সেটা আসলে দেখার বিষয়। এবং বাংলাদেশটা কীভাবে হ্যান্ডেল করবে সেটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো বিষয়ে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।